কনকনে শীতের রাত। গ্রামের নদীর ধারের একটি নির্জন বাঁশঝাড়। আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তার চারপাশে সিধু আর দেবেন বসে আছে। আগুনের উপর কাঠি দিয়ে বিদ্ধ করা দুটো মাছ পুড়ছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর নদীর জলের মৃদু শব্দ শোনা যাচ্ছে। ওরে বাবা রে, আজ যা শীত পড়েছে না সিধু, মনে হচ্ছে হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এই মাছটা হতে আর কতক্ষণ রে? খিদেতে পেটের ভেতর ইঁদুর দৌড়াদৌড়ি করছে। অত ব্যস্ত হোস না দেবেন, নদীর টাটকা মাছ একটু লালচে করে না পুড়লে স্বাদ পাবি না। উফ, আর এই শীতে আগুনের পাশে বসে মাছ পোড়া খাবার মজাই আলাদা। তা যা বলেছিস, কিন্তু গ্রামটা কেমন নিঝুম হয়ে গেছে দেখ। আজকাল সন্ধে নামলেই মানুষজন সব ঘরে ঢুকে পড়ে। আচ্ছা, মিথিলা বৌদি তোকে একা আসতে দিল? আরে মিথিলা তো জানেই আমি তোর সাথে আছি। তাছাড়া এই নদীর পাড়ে ছোটবেলা থেকে কত রাত কাটিয়েছি, ভয় পাবার কি আছে? না মানে, বুড়োরা বলে না এই বাঁশ ঝাড়ে নাকি আগেকার দিনে থাকে, ওসব কথা আর না তুলি। এই শোন, কালকের হাটে যাবি তো? হঠাৎ সিধু হাত তুলে দেবেনকে থামিয়ে দেয়। সিধুর মুখটা গম্ভীর হয়ে যায়। ঝিঝি পোকার ডাক আচমকা থেমে গেছে। নদীর জলের শব্দ যেন স্তব্ধ। চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। কি হলো রে, অমন করছিস কেন? চুপ কর, শুনতে পাচ্ছিস কিছু একটা নেই? কি নেই? সব তো ঠিকই আছে। না, ঠিক নেই। ঝিঁঝি পোকাগুলো ডাকছে না, বাতাসটাও যেন থমকে গেছে। হঠাৎ দেখা যায় বাঁশঝাড়ের অন্ধকার ফুঁড়ে সাদা কুয়াশা নয়, বরং অদ্ভুত এক গাঢ় নীল বর্ণের কুয়াশা মাটির বুক ঘেঁষে ধেয়ে আসছে। কুয়াশাটা সাধারণ কুয়াশার চেয়ে অনেক বেশি ঘন, এবং তার ভেতর থেকে একটা হিম শীতল স্রোত বয়ে আসছে। সিধু, ওই দেখ, কুয়াশাটা কেমন নীল রঙের না? আমি তো জন্মেও এমন কুয়াশা দেখিনি। ওরে বাবা রে, আমার শরীর কেমন ঘিন ঘিন করছে। চল পালাই এখন থেকে। দাঁড়া দেবেন, পালাবি কোথায়? কুয়াশাটা চারপাশ থেকে ঘিরে ফেলছে আমাদের, পালানোর কোনো উপায় নেই। নীল কুয়াশা দ্রুত তাদের গ্রাস করতে থাকে। আগুনের শিখা ম্লান হয়ে আসে এবং চারপাশের পরিবেশ এক মায়াবী ও ভয়ানক রূপ ধারণ করে। দেবেন ভয় কাঁপতে শুরু করে। সিধুরে, এটা সাধারণ কোনো কুয়াশা নয় রে, এটা কোনো অমঙ্গল। পালা ভাই, পালা। সিধু নড়াচড়া করে না। তার দৃষ্টি নীল কুয়াশার গভীরে, যেন সে সেখানে কাউকে দেখতে পাচ্ছে। সিধুরে, ওরে সিধু, আমার হাত পা বরফ হয়ে আসছে রে ভাই। এই নীল রংটা ভালো নয়, এটা কোনো জাদু টোনা না তো? ওরে বাবা, আমি আর ভাবতে পারছি না। ঘাবড়াস না দেবেন, লম্বা শ্বাস নে। দেখ কুয়াশাটা কেমন স্থির হয়ে আছে, কোনো বাতাস নেই, অথচ কুয়াশাটা যেন ঢেউয়ের মতো ভাসছে। তুই এত শান্ত আছিস কি করে? তোর ভয় লাগছে না? আমি বাড়ি যাব, আমি এক্ষুনি বাড়ি যাব। ওই দেখ, ওই যে কেউ দাঁড়িয়ে আছে। ওটা মানুষ নয় সিধু, ওটা জ্যান্ত মরা। মাগো, আমায় বাঁচাও। আত্মাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। সে যেন কুয়াশার উপর ভেসে আসছে। তার চোখ দুটোতে কোনো এক গভীর শূন্যতা আর অসীম বেদনা ফুটে উঠেছে। কে আছো? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত! দেবেনের চোখ উল্টে যায়। সে আতঙ্কে চিৎকার করতে করতে ধপাস করে মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারায়। সিধু কিন্তু নড়ে না। সে অপলক দৃষ্টিতে আত্মাটির দিকে তাকিয়ে থাকে। আপনি কে? আপনি কি আমাদের ক্ষতি করতে চান? আত্মাটি কথা বলে না, কিন্তু তার দীর্ঘশ্বাস ফেলার মতো একটি শব্দ শোনা যায়। সিধু লক্ষ্য করে আত্মাটিকে দেখার পর তার মনে কোনো ভয় জাগছে না, বরং তার বুকের ভেতরটা এক অজানা দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠছে। মনে হচ্ছে আত্মাটি তাকে কিছু বলতে চাইছে। আপনি দয়া করে দেবেনকে আর ভয় দেখাবেন না, ও একটু ভীতু প্রকৃতির মানুষ। আপনি কি আমার কাছে কিছু চান? আমি আপনার জন্য কি করতে পারি? ভয় পাস না সিধু, তোদের ক্ষতি করার কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু একটু শান্তির খোঁজে তোর সামনে এসেছি। আরে, আপনি আমার নাম জানেন কিভাবে? আর আপনার কণ্ঠস্বর এত যন্ত্রণা কেন আপনার গলায়? আপনি কে? কেন এই নীল কুয়াশার মাঝে বন্দী হয়ে আছেন?
আমি এই গ্রামেরই এক হতভাগা মানুষ ছিলাম। আমার নাম ছিল সনাতন। আজ থেকে 7 বছর আগে এক বৃষ্টির রাতে আমাকে খুব অন্যায়ভাবে মেরে এই নদীর ধারে পুঁতে ফেলা হয়েছিল। আমি মরতে চাইনি সিধু। আমার ছোট ছোট সন্তান আর স্ত্রীর কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু লোভী মানুষের হাত থেকে আমি বাঁচতে পারিনি। কে আপনার সাথে এমন নিষ্ঠুরতা করলো? আর আপনি আমাকেই বা কেন এসব বলছেন? কারণ তোর মনটা পরিষ্কার। ওই যে নীল কুয়াশা দেখছিস, এটা আসলে আমার জমে থাকা চোখের জল আর না পাওয়া ইনসাফের ধোঁয়া। যারা আমাকে মেরেছে তারা আজও বুক ফুলিয়ে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমি মুক্তি পাচ্ছি না সিধু। আমার অতৃপ্ত আত্মা এই বাঁশঝাড়ে আটকে আছে। আমার শেষ ইচ্ছা, আমার দেহের অবশিষ্টাংশ খুঁজে বের করে তার শতস্কার করা হোক এবং অপরাধী শাস্তি পাক। তবেই এই নীল কুয়াশা বিলীন হবে। আপনার কাহিনী শুনে বুকটা ফেটে যাচ্ছে। আমি ভাবতেও পারিনি আমাদের এই শান্ত গ্রামে এমন কোনো পাপ লুকিয়ে আছে। আমি আপনাকে কথা দিচ্ছি সনাতন কাকা, আমি আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেব। আপনার আত্মা যাতে শান্তি পায় তার জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। তুই জানিস না তুই কার বিরুদ্ধে নামছিস। খুব শক্তিশালী তারা, কিন্তু তোর সাহস দেখে আমি ভরসা পাচ্ছি। মনে রাখিস, প্রতি রাতে এই নীল কুয়াশা তোকে পথ দেখাবে, কিন্তু সাবধান, কারো কাছে এই রহস্য ফাঁস করিস না আপাতত। আমি কথা দিলাম, আজ থেকে আপনার মুক্তিই আমার লক্ষ্য। আত্মাটি ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে যেতে শুরু করে। সিধু দাঁড়িয়ে থাকে এক দৃঢ় সংকল্প নিয়ে। তার কানে তখনও আত্মার করুণ আকুতি প্রতিধ্বনিত হচ্ছে। সকাল। সিধুর বাড়ির উঠোন। সিধু বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, কাল রাত থেকে দেখছি তুমি কেমন যেন হয়ে আছো। বাড়ি ফিরলে মাঝরাতের পর জামাকাপড় ভিজে একাকার, শরীর বরফের মতো ঠান্ডা। জিজ্ঞেস করলে কোনো উত্তর দিলে না। কি হয়েছে গো তোমার? কই, কিছু হয়নি তো। শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, এই যা। মিথ্যে বলো না, তোমার চোখ বলছে অন্য কথা। কোনো বিপদ হয়েছে? দেবেনের সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? ওরে বাবা, মাথাটা আজ বড্ড ধরেছে রে সিধু। আচ্ছা, কাল রাতে মাছ খাবার পর কি হলো বলতো? আমার তো কিছুই মনে নেই। সকালে উঠে দেখি আমি নদীর পাড়ে ঘাসের ওপর শুয়ে আছি। তুই আমাকে ওখানে ফেলে রেখে একা চলে এলি? আরে না, তুই নিজেই তো বেশি খেয়ে অঘরে ঘুমিয়ে পড়েছিলি। আমি তোকে অনেক ডাকলাম, তুই উঠলি না, তাই তোকে ওখানে রেখে আমি সাহায্য আনতে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুই নেই। তাই নাকি? কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন কোনো একটা নীল রঙের কিছু দেখেছিলাম। ধর, সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। যা শীত পড়েছিল, নির্ঘাত ঠান্ডায় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। নীল রং? কিসের নীল রঙ গো দেবেন্দা? আরে না বৌদি, ও কিছু না, মনের ভুল হবে হয়তো। সিধু, আমি আজ যাই রে, শরীরটা ভালো লাগছে না। দেবেন চলে যায়। সিধু আবার স্তব্ধ হয়ে বসে থাকে। মিথিলা লক্ষ্য করে সিধু বারবার আকাশের দিকে তাকাচ্ছে, যেন সে দিন শেষ হবার অপেক্ষা করছে। দেবেন কিছু মনে করতে পারছে না, আর সিধু কিছু লুকোচ্ছে। তার মানে কাল রাতে নদীর পাড়ে নির্ঘাত কিছু ঘটেছে, যা এই মানুষটাকে বদলে দিয়েছে। দিনের বেলাতেও ওর মন পড়ে আছে ওই অন্ধকারের দিকে। মিথিলা, আজ রাতে আমার ফিরতে একটু দেরি হতে পারে, তুমি খেয়ে শুয়ে পড়ো। কেন? রাতে আবার কোথায় যাচ্ছ শুনি? সিধু কোনো উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে যায়। মিথিলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে মুখে এখন গভীর সন্দেহ। সে মনে মনে ঠিক করে এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে। গোধূলি বেলা পার হয়ে সন্ধ্যা নেমেছে। গ্রামের মেঠো পথ যা নদীর দিকে চলে গেছে। মহেশ রাস্তার পাশের একটা বড় গাছের আড়ালে তামাক খাচ্ছে। তার চোখ রাস্তার দিকে। এই নিয়ে টানা 4 দিন হলো। দিন থাকতে থাকতেই ওই সিধু চাষা ছোকরাটা কেমন চোরের মতো এদিক ওদিক তাকিয়ে নদীর ধারে সেই বাঁশ ঝাড়ের দিকে যায়।
কোনো একটা গোলমাল তো নিশ্চয়ই আছে। এমন সময় সিধু দ্রুত পায়ে সেই পথ দিয়ে যেতে থাকে। সে বেশ অন্যমনস্ক। সিধু যে, বলি এই অসময়ে নদীর ধারে কোন রাজকার্য আছে হে? কদিন ধরেই দেখছি সন্ধে হলেই তোমার পা জোড়া ওই নদীর পাড়ের দিকেই ছোটে। হেই, না মহেশদা, এমনি একটু নদীর পাড়ে হাওয়া খেতে যাচ্ছি। সারাদিন মাঠে কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগে। হাওয়া খেতে? তা হাওয়া খাওয়ার জন্য কি ওই অন্ধকার বাঁশঝাড় আর মরা পোড়ানো নদীর ধারের চেয়ে ভালো জায়গা আর গ্রামে বেই? সিধু, আমার চোখকে ধুলো দেওয়া অত সহজ কাজ নয়। সত্যি করে বলতো, ওখানে কি লুকিয়ে রেখেছিস? কোনো মোহরের ঘটি, নাকি পুরনো আমলের কোনো গুপ্তধন খুঁজে পেয়েছিস? আপনি ভুল ভাবছেন মহেশদা। গুপ্তধন পারব কোত্থেকে? আমি সামান্য চাষি মানুষ, ওসবের লোভ আমার নেই। আপনি বরং নিজের কাজ নিয়ে থাকুন। শোন সিধু, এই গ্রামের ধুলোবালিও আমার হুকুমে ওড়ে। তুই যদি ভেবে থাকিস একাই সব সাবার করবি, তবে ভুল করছিস। আমি কিন্তু তোর ওপর নজর রাখছি। কোনো কিছু পেলে তাতে আমার ভাগ আগে থাকবে, মনে রাখিস। আমি আসি মহেশদা, দেরি হয়ে যাচ্ছে। সিধু কথা না বাড়িয়ে দ্রুত পায়ে চলে যায়। মহেশ তার যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে সিধু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নদীর দিক থেকে সেই অদ্ভুত নীল কুয়াশা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। এ কি, কুয়াশার রংটা এমন নীল কেন? আর সিধু ওখানে গেলেই এটা কেন বাড়ে? ডাল মে কুছ কালা হ্যায়। আজ তোকে ছাড়ছি না সিধু। দেখি তুই ঠিক কি খাস ওখানে গিয়ে। গভীর রাত, নদীর ধারে সেই নির্জন বাঁশঝাড়। চারিদিক নিস্তব্ধ, শুধু নদীর জলের ছলাট ছলাট শব্দ শোনা যাচ্ছে। সিধু মাটির উপর বসে আছে। হঠাৎ চারপাশ নীল আলোয় ভরে ওঠে এবং ঘন নীল কুয়াশা মাটি থেকে কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতে থাকে। আপনি এসেছেন সনাতন কাকা? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এসেছি রে সিধু। এই নীল কুয়াশা আমাকে বেশিক্ষণ থাকতে দেয় না, কিন্তু তোর কাছে না এসেও শান্তি পাই না। কাকা, আপনি বলেছেন এই নীল কুয়াশা আপনার কষ্টের প্রতীক। এটা কি কখনো দূর হবে না? যেদিন আমার খুনিরা শাস্তি পাবে, যেদিন এই মাটি থেকে আমার অপমানের দাগ মুছে যাবে, সেদিন এই নীল রং মিলিয়ে যাবে। সিধু, ওরা আমাকে একা পেয়ে ঘিরে ধরেছিল। আমি তাদের বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা আমার পিঠে ছুরি মেরেছিল। মহেশ আর তার সাঙ্গপাঙ্গরা আমার জমি কেড়ে নেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছিল। মহেশ, আমি জানতাম ওই লোকটা শয়তান, কিন্তু সে যে কারো সাথে এত বড় অন্যায় করতে পারে তা কখনো ভাবিনি। এদিকে কিছুটা দূরে একটা বড় ঝোপের আড়ালে লুকিয়ে আছে মিথিলা। সে সিধুর পিছু পিছু চুপি চুপি এখানে এসেছে। তার চোখ কপালে উঠেছে। ভয়ে তার শরীর কাঁপছে। সে কাঁপতে কাঁপতে দৃশ্যটি দেখছে। ওরে বাবা, আমি সব কি দেখছি? কুয়াশা কখনো আবার নীল হয় নাকি? আর সিধু কার সাথে কথা বলছে? ওখানে তো কোনো মানুষ নেই, শুধু একটা ছায়ার মতো অশরীরী মূর্তি। আমার স্বামী কি তবে কোনো অশুভ শক্তির কবলে পড়ল? সিধু, আজ আমাদের সাথে অন্য কেউ আছে। কেউ আমাদের কথা শুনে ফেলেছে। কে কে এখানে? মিথিলা ভয়ে একটি চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরে, কিন্তু তার পায়ের নিচে একটা শুকনো ডাল মরাত করে ভেঙে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না, অন্ধকারের দিকে দৌড় দেয়। মিথিলা, তুমি এখানে? দাঁড়াও। সাবধানে থাকিস সিধু। রহস্য এখন আর গোপন নেই। বিপদ ঘনিয়ে আসছে। বাবা, ও বাবা, আমাদের রক্ষা করুন। আমার সংসারটা যে ছারখার হয়ে যাচ্ছে। আমার স্বামী এক ঘোর বিপদে পড়েছে বাবা। অস্থির হয়ে না মা, আমি বুঝতে পারছি কেন তুমি এখানে এসেছো। ওই নীল কুয়াশার মায়া বড়ই ভয়ঙ্কর। আপনি জানলেন কি করে বাবা? আমি তো কাউকে কিছু বলিনি। সিধু আজকাল মাঝরাতে নদীর ধারে অশরীরী আত্মার সাথে কথা বলে। ওর শরীর যেন দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। দয়া করে ওকে বাঁচান। কারো অমঙ্গল করার শক্তি ওই আত্মার নেই মা। নীল কুয়াশা কোনো অভিশাপ নয়,
ওটা হলো এক অতৃপ্ত হৃদয়ের হাহাকার। সেই আত্মা নিজেই বিপদে আছে, আর সে তোমার স্বামীর মাধ্যমে মুক্তি চাইছে। সিধুকে এখানে নিয়ে এসো। আমি এসেছি বাবা, আমি বুঝতে পেরেছি আপনিই পারবেন এই যন্ত্রণার শেষ করতে। আমি সনাতন কাপাকে কথা দিয়েছি আমি তাকে মুক্তি দেব, কিন্তু কিভাবে করব তা জানি না। তুমি এক মহৎ কাজ হাতে নিয়েছ সিধু, কিন্তু এই পথ বড় কঠিন। সেই আত্মাটি হল সনাতন, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের অংশগুলো নদীর পাড়ে বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে আছে। যতক্ষণ না তার অবশিষ্টাংশ নদীর জলে শুদ্ধ করা হচ্ছে, ততক্ষণ সে এই নীল কুয়াশায় বন্দী থাকবে। কিন্তু বাবা, যারা তাকে মেরেছে তারা তো জানতে পারলে সিধুর ক্ষতি করবে। সত্য যেখানে থাকে সেখানে ভয় থাকতে নেই। আগামী অমাবস্যার রাতে আমরা নদীর পাড়ে যাব। তুমি প্রস্তুত থাকো সিধু। আত্মার মুক্তি আর অপরাধীর শাস্তি দুটোই সেদিন নিশ্চিত হবে। আমি প্রস্তুত বাবা, আপনি শুধু আশীর্বাদ করুন। সাধু বাবার আশ্রমের পেছনের নির্জন পথ। সাধু বাবা সিধুর সঙ্গে নিচু স্বরে কথা বলছেন। মহেশ গাছের আড়ালে লুকিয়ে সব শুনছে। শোন সিধু, যে সত্য তুমি জেনেছ তা বয়ে বেড়ানো অনেক কঠিন। তুমি তো ইতিমধ্যে জেনে গেছো যে আত্মাটি হলো সনাতনের। আজ থেকে 7 বছর আগে গ্রামের মোড়ল হওয়ার নেশায় আর জমির লোভে মহেশ তাকে রাতের অন্ধকারে হত্যা করেছিল। তারপর সেই লাশ গুম করে দিয়েছিল নদীর ধারের ওই বাঁশঝাড়ে। সনাতনের অতৃপ্ত আত্মা আজও সেখানে ইনসাফের অপেক্ষায় কাঁদছে। ওই নীল কুয়াশা আসলে মহেশেরই পাপের বিষ। এটা আমাকে সনাতন কাকা আগেই বলেছিল, তবে ব্যাপারটা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। কিন্তু আপনার মুখের কথা তো কখনো মিথ্যে হবার নয়। ছি, মহেশদা এত খারাপ, ও এত বড় একটা পিশাচ। যে মানুষটা তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত, তাকেই সে এভাবে শেষ করে দিল। আমি এর বিচার করবই বাবা। হঠাৎ অন্ধকারের আড়াল থেকে মহেশ বেরিয়ে আসে। তার হাতে একটি লাঠি, মুখ রাগে আর ভয়ে বিকৃত হয়ে আছে। থাম সিধু, অনেক জেনে ফেলেছিস তুই। সাধু বামনের মুখে গুল গল্প শুনে আমার বিরুদ্ধে যাবি? জানিস আমার ক্ষমতা কত দূর? এক ডাকে তোকে আর তোর পরিবারকে এই গ্রাম থেকে তাড়িয়ে করে দিতে পারি। ক্ষমতা মানুষকে অহংকারী করে দেয় মহেশ, কিন্তু সত্যকে কখনো চাপা দিতে পারে না। সনাতনের আত্মা জেগে উঠেছে। নীল কুয়াশা এখন তোমার ঘরের দরজায় কড়া নাড়ছে। তুমি কি তার থেকে বাঁচতে পারবে? চুপ করো বুড়ো, কোনো আত্মা ফাত্তা আমি মানি না। সিধু, তোকে শেষ সুযোগ দিচ্ছি। নদীর ধারের ওই সব নীল কুয়াশার গল্প ভুলে যা, না হলে কাল সকালে সূর্য তুই আর দেখতে পাবি না। ভয় আমি পাই না মহেশদা, এতদিন আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আপনাকে দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। আপনি শুধু একজন খুনিই নন, আপনি একজন ভীরু। নীল কুয়াশা আপনাকে তাড়া করছে বলেই আজ আপনি এখানে এসে আমাদের ভয় দেখাতে এসেছেন। কিন্তু মনে রাখবেন, সনাতন কাকার মুক্তি আর আপনার শাস্তি দুটোই এখন সময়ের অপেক্ষা মাত্র। দেখব তোরা কি করিস। পুলিশ, আদালত সব আমার পকেটে। আমাকে ছোঁয়ার সাধ্য কারণ নেই। ওর বিনাশকাল আসন্ন সিধু। যাও, অমাবস্যার রাতের জন্য তৈরি হও। নদীর পাড়, অমাবস্যার নিকষ কালো রাত। সাধু বাবা মাটির উপর একটি গোল চক্র এঁকে তার মাঝখানে যজ্ঞের আগুন জ্বালিয়েছেন। আগুনের শিখা নীল কুয়াশার প্রভাবে মাঝে মাঝে নীলচে হয়ে উঠছে। সিধু পাশে দাঁড়িয়ে সব দেখছে। ওম শান্তি। হে অতৃপ্ত আত্মা, তোমার যন্ত্রণার অবসান হোক। এই পবিত্র অগ্নিতে তোমার পার্থিব মোহ আর ক্রোধ বিসর্জন দাও। বাবা, নীল কুয়াশাটা আগের চেয়ে অনেক বেশি ঘন হয়ে আসছে। আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। থামাও এসব। আমি এই যজ্ঞ হতে দেব না, কিছুতেই না। তোমাদের এই যজ্ঞের মাধ্যমে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। সিধু, আজ তোদের সবাইকে কেটে টুকরো করে আমি এই নদীতে ভাসিয়ে দেব। আমার পাপের কোনো প্রমাণ আমি রাখব না। মহেশ, তোর সময় শেষ।
7 বছর ধরে আমি এই মাটির নিচে তোর বিনাশের অপেক্ষা করেছি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। না, আমাকে ছেড়ে দাও সনাতন, আমাকে মাফ করে দাও। আমি সব জমি ফিরিয়ে দেব। বাঁচাও, বাঁচাও, ওরে সিধু, আমাকে বাঁচা। আত্মার প্রচণ্ড শক্তিতে মহেশ মাটিতে আছাড় খায়। কুয়াশা তাকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। মহেশ দিশেহারা হয়ে পাগলের মতো হাত পা ছুটতে থাকে, কিন্তু পালানোর পথ পায় না। সনাতন, ক্রোধ সম্বরণ করো, হিংসায় মুক্তি নেই। সিধু, ওই যে মাটির নিচে ওর দেহাবশেষ আছে, সেখানে গঙ্গাজল ঢালো, এখনই সময়। হে মুক্তিকামী আত্মা, আলোর দিকে তাকাও, অন্ধকার ত্যাগ করো। ওম শান্তি, শান্তি, শান্তি। যজ্ঞের আগুন হঠাৎ দপ করে জ্বলে ওঠে। নীল কুয়াশা মহেশকে ছেড়ে দিয়ে আকাশের দিকে কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকে। মহেশ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার অবয়বটি ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। নদীর পাড়। পরের দিন ভোর। সূর্যের প্রথম আলো নদীর জলে চিকচিক করছে। গত রাতে সেই ভয়ঙ্কর নীল কুয়াশার কোনো চিহ্ন নেই। চারপাশ এক অদ্ভুত শান্ত ও পবিত্র স্তব্ধতায় ডুবে আছে। সিধু নদীর পাড়ে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে আছে। মিথিলা তার পাশে এসে দাঁড়ায়। রাতটা যেন এক জন্মের মতো দীর্ঘ ছিল, তাই না? দেখো, আজ সকালের বাতাসটা কত নির্মল লাগছে। ঠিক বলেছ মিথিলা। যখন সেই নীল কুয়াশা ধীরে ধীরে সাদা হয়ে আকাশের মেঘে মিশে গেল, তখন মনে হলো যেন কেউ আমার বুকের উপর থেকে পাহাড় সম এক পাথর সরিয়ে নিল। সনাতন কাকা যাওয়ার আগে যেন আমার মাথায় হাত রেখেছিলেন। সেই শীতল স্পর্শে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক অসীম শান্তি আর আশীর্বাদ। সাধু বাবা ঠিকই বলেছিলেন, আত্মা শুধু মুক্তি চেয়েছিল, প্রতিহিংসা নয়। কিন্তু মহেশদা, তার কি খবর? ওরে সিধু, মিথিলা বৌদি, খবর শুনেছো নাকি? আজ ভোরের আলো ফোটার আগে মহেশদাকে নাকি গ্রামের শেষ মাথায় দেখা গেছে। পাগলের মতো কিসব বিড়বিড় করতে করতে একটা ঝোলা কাঁধে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে লোকটা। লোকে বলছে ওর চোখ মুখ নাকি আতঙ্কে নীল হয়ে গিয়েছিল। অনুশোচনা আর ভয় মানুষের সবচেয়ে বড় শাস্তি রে দেবেন। মহেশ নিজের পাপের কাছে হেরে গেছে। এই গ্রামে তার জন্য আর কোনো জায়গা নেই। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। কিন্তু জানিস সিধু, আজ সকালে উঠে আমার শরীরটা খুব হালকা লাগছে। সেই যে নীল কুয়াশা দেখে আমার মনে একটা ভয় চেপে বসেছিল, সেটা একদম হাওয়া হয়ে গেছে। নদীর জলটাও আজ কেমন নীল নয়, বরং আয়নার মতো পরিষ্কার লাগছে। কারণ আজ আর কারো কান্না এই জলে মিশে নেই দেবেন। আত্মাটি মুক্তি পেয়েছে, আর সেই সঙ্গে এই গ্রামও অভিশাপ মুক্ত হয়েছে। চলো, আমরা বাড়ি যাই। অনেক তো হলো, এখন নতুন করে বাঁচার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।